আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তালুকদার রাসেল মাহমুদ আর তোমরা দেখছো রাসেলস স্কুলিং। আজকের ক্লাসে আমি সমাস নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব দ্বন্দ্ব সমাস। এর আগের একটি ভিডিওতে আমি সমাসের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং সেই বেসিকে আমি সমাসের সংজ্ঞা, সমাসের কয়েকটি অংশ থাকে সেগুলো বুঝিয়েছি এবং সমাসের ক্লাসিফিকেশনগুলো বুঝিয়েছি। আজকে আমি আলোচনা করব দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসগুলো কী, কীভাবে চিনবে সেই বিষয়গুলো নিয়ে। যারা এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি খুবই কার্যকরী। কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। শুরু করার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে আমি নিত্য নতুন শিক্ষামূলক বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, বিশেষ করে ইংরেজি এবং বাংলা ব্যাকরণ বিষয় নিয়ে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটি। দ্বন্দ্ব বিষয়টা কিন্তু দেখো, দ্বন্দ্ব সমাসের যেই কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। শুরু করার আগে আমরা বলি দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দটা কি। দেখো, এই দ্বন্দ্ব শব্দটাকে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু দ্বন্দ্বে কিন্তু আমরা একটা গতানুগতিক বা চলিত একটা অর্থ আমরা পাই। স্বাভাবিকভাবে কিন্তু চলিত অর্থে দ্বন্দ্বটা কিন্তু বোঝায় ঝগড়া, বিবাদ বা কলহ। অর্থাৎ প্রচলিত অর্থে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে ঝগড়া, বিবাদ বা কলহ। আর এর আবিধানিক অর্থ হচ্ছে মিলন। আর দ্বন্দ্বের ব্যাকরণগত অর্থ হচ্ছে যুগ্ম বা জোড়া। তাহলে বন্ধুরা আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দ্বন্দ্ব, এর অর্থ হচ্ছে কলহ, বিবাদ, যেটা আমরা চলমান প্রচলিত অর্থ পেয়ে থাকি। এর আবিধানিক অর্থ হচ্ছে মিলন। আর ব্যাকরণগত দ্বন্দ্বের অর্থ হচ্ছে জোড়া বা যুগ্ম। তাহলে চলো আমরা জানি দ্বন্দ্ব সমাস কি। দেখো, দ্বন্দ্ব সমাসগুলো হচ্ছে মূলত সেই সমাস যে সমাসে সমসমান পদের প্রত্যেকটির অর্থ সমানভাবে প্রাধান্য পায় তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, মাতা ও পিতা, এই শব্দটা যদি আমি লিখি মাতা ও পিতা, তাহলে দেখো এখানে ব্যাসবাক্য হচ্ছে মাতা ও পিতা এবং তার সমস্ত পদ হচ্ছে কি মাতা পিতা। তাহলে বন্ধুরা আমি একটু আগে সংজ্ঞায় তোমাদেরকে বললাম কি, যে সমাসে সমসম্পন্ন পদের প্রত্যেকটি অর্থ সমানভাবে প্রাধান্য পায় তাকে আমরা সাধারণত কি বলি? দ্বন্দ্ব সমাস বলি। আর সমস্ত পদে কিন্তু ব্যাসবাক্যে থাকা যে অব্যয় পদগুলো সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায়, বাদ যায়। যেমন তুমি একটু লক্ষ্য রাখবা, এখানে যদি মাতা ও পিতা, মাতা পিতা, তাহলে লক্ষ্য রাখবা আমরা কিন্তু মাতা পিতা বলতে শুধু মাতাকে বুঝি না বা শুধু পিতাকে বুঝি না, আমরা উভয়টাকে বুঝি। অর্থাৎ মাতা পূর্বপদ এবং পিতা যে পরপদ, আমরা কিন্তু এই সমস্ত পদ দ্বারা পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থে কিন্তু প্রাধান্য পাচ্ছে, উভয় পদে কিন্তু সমান অর্থ বহন করতেছে। তাহলে এটি হচ্ছে কিন্তু বন্ধু দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা কি জানলে? তোমরা জানলে যে সমাসে সমস্ত পদের পূর্ব এবং উত্তর উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাই হচ্ছে কিন্তু দ্বন্দ্ব সমাস। ব্যাসবাক্যে সাধারণত এই দ্বন্দ্ব সমাসগুলো লেখার জন্য এখানে তিনটি অব্যয় পদ ব্যবহার করা হয়। একটা হচ্ছে এবং, ও, আর হচ্ছে আর। তাহলে ব্যাসবাক্যে এবং, ও, আর এই তিনটি অব্যয়পদ যুক্ত থাকে। এই অব্যয়পদগুলোর মাধ্যমেই বিভিন্ন পদগুলো কিন্তু যুক্ত করা হয়ে থাকে। সমস্ত পদে কিন্তু এই অব্যয়পদগুলো আর থাকবে না, এগুলো বিলুপ্ত হবে। চলো এখন আমরা জানি দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য কী। দেখো, দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যেই প্রথমে আমরা যেটা পাই, দ্বন্দ্ব সমাসে কিন্তু এই তিনটা বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ এখানে একই ধরনের বিভক্তি থাকবে। অর্থাৎ প্রথমে যদি শূন্য বিভক্তি হয় পরে শূন্য বিভক্তি হবে। এই দেখো এখানে তোমার যেটা যে পূর্বপদ, এই পূর্বপদের যে বিভক্তি উত্তর পদের বিভক্তি সেম। তাহলে এটা হচ্ছে কিন্তু দ্বন্দ্ব সমাস। এখন তুমি দেখো, এবং একই পদ থাকবে। অর্থাৎ এখানে একই পদ থাকবে মানে বোঝাচ্ছে কি আমরা, যদি পূর্বপদ বিশেষ্য হয় তাহলে পরপদটা বিশেষ হবে, যদি পূর্বপদ বিশেষণ হয় পরপদও কিন্তু বিশেষণ হবে, পূর্বপদ যদি ক্রিয়াপদ হয় তাহলে পরপদও কিন্তু ক্রিয়াপদ হবে এবং উভয় পদে অর্থ সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কিন্তু উভয় পদে কিন্তু সমান অর্থ প্রকাশ করবে। যদি আমি বলি মায়ে এবং ঝিয়ে ঝগড়া করতেছে, তা দেখো মায়ে এবং ঝিয়ে ঝগড়া করতেছে, এখানে কিন্তু মায়ে এবং ঝিয়ে, তার মা এবং ঝি উভয় দুজনে মিলে ঝগড়া করতেছে। এখানে কিন্তু শুধু ঝিয়ে ঝগড়া করতেছে বা শুধু মা ঝগড়া করতেছে এই বিষয়টা না, মায়ে ও ঝিয়ে ঝগড়া করতেছে এই বাক্যে। তাহলে কি হচ্ছে বন্ধুরা? মায়ে ও ঝিয়ে, এইটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস। একইভাবে আমি যদি বলি আজকাল হাট বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে গিয়েছে, এই যে আজকাল হাট বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে গিয়েছে, এখানে কি বলেছি? হাট আর বাজার। তাহলে কিন্তু বন্ধুরা হাট এবং বাজার, অর্থাৎ হাটে এবং বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, এখানে আমরা তাহলে বলতে পারি কি হাটে ও বাজারে বা হাটে এবং বাজারে, তাহলে কি হবে? হাটে বাজারে। তাহলে এটা হচ্ছে কিন্তু দ্বন্দ্ব সমাস।
তাহলে আশা করি দ্বন্দ্ব সমাস তুমি সহজে চিনতে পারবে। মনে রাখবে দ্বন্দ্ব সমাসের উভয় পদ একই রকম হবে, উভয় পদ একই ধরনের হবে, উভয় পদের বিভক্তি এক হবে এবং উভয় পদের অর্থ কিন্তু সমান প্রাধান্য পাবে। আমি যদি বলি দেনা ও পাওনা, তাহলে বন্ধুরা এখানে দেখো আমি কতগুলো শব্দ লিখেছি, আমি কতগুলো সমাস লিখেছি। দেখো দেনা ও পাওনা আমরা কিন্তু লিখেছি কি দেনা পাওনা। এখানে কি হচ্ছে দেখো দেনা এবং পাওনা আমরা তো কিন্তু এই সমস্ত পদে কিন্তু উভয় পদের অর্থ কিন্তু প্রাধান্য পেয়েছে। অর্থাৎ এখানে কিন্তু দেনা পাওনা বলতে আমরা শুধুমাত্র দেনাকে বুঝি না, আমরা শুধুমাত্র পাওনাকে বুঝি না। দেনা পাওনা বলতে কিন্তু দেনা এবং পাওনা উভয়টাকে বুঝি। তাহলে বন্ধুরা এখন দেখো ছাত্র ও শিক্ষক, এখানে যদি বলি ছাত্র ও শিক্ষক মিটিং করতেছে, ছাত্র ও শিক্ষক সভা করতেছে, এখানে কিন্তু আমি শুধুমাত্র ছাত্রকে বুঝি না, শুধুমাত্র শিক্ষককে বুঝি না, আমি ছাত্র এবং শিক্ষক উভয়কে বুঝি। তাই ছাত্র শিক্ষক হচ্ছে কি একটা তোমার দ্বন্দ্ব সমাস। একইভাবে দেখো কানা ও খোরা, এখানে কানা ও খোরা, কানা এবং খোরা দুজনে বাক বিতণ্ডা করতেছে। তারা যদি কানা এবং খোরা দুজনে বাক বিতণ্ডা করতেছে, তারা কিন্তু এখানে শুধু খোরাকে বোঝায় না, শুধুমাত্র কানাকে বোঝায় না, কানা এবং খোরা উভয়কে বোঝায়। তাহলে আশা করি দ্বন্দ্ব সমস্যা কি এটা তোমরা বুঝতে পেরেছো। দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পাবে এবং যে সমাসে ব্যাস বাক্যে কি থাকবে একটা সংযোগ অব্যয় থাকবে এবং উভয় পদের অর্থ প্রাধান্য পাবে এবং উভয় পদ কিন্তু একই ধরনের হবে। পূর্বপদ যদি বিশেষ হয় পরপদ বিশেষ হবে, পূর্বপদ যদি বিশেষণ হয় পরপদও বিশেষণ হবে, পূর্বপদ যদি তোমার ক্রিয়া হয় পরপদও কিন্তু ক্রিয়া হবে। আশা করি দ্বন্দ্ব সমাসে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। চলো এখন আমরা দ্বন্দ্ব সমাসের একটি বিশেষ ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, সেটা জেনে আসি। অলুক দ্বন্দ্ব কি? অলুক দ্বন্দ্ব দেখো বন্ধুরা অলুক দ্বন্দ্বের মধ্যে এই অলুক শব্দটি কি? অলুক শব্দের অর্থ হচ্ছে কি লোপ না পাওয়া, অর্থাৎ বাদ না যাওয়া। তাহলে বন্ধুরা এখানে একটু লক্ষ্য রাখবা, এখানে আমরা কি করেছি দেশে ও বিদেশে, আমার সমস্ত পদ্ধতি কি দেশে বিদেশে, বুকে ও পিঠে, বুকে পিঠে। তাহলে অলুক দ্বন্দ্ব কি? অলুক দ্বন্দ্ব হচ্ছে ওই দ্বন্দ্ব সমাস, ওই সমাস যেই সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের বিভক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ব্যাস বাক্যে বিভক্তিগুলো যেভাবে থাকে সমস্ত পদের বিভক্তিগুলো সেম একই থাকবে। তাহলে একটু লক্ষ্য রেখে দেখো দেশে ও বিদেশে এখানে যে এই বিভক্তি রয়েছে, এখানে যে এই বিভক্তি রয়েছে, এই পূর্বপদ এবং পরপদের উভয় পদের বিভক্তি কিন্তু সমস্ত পদে কিন্তু রয়ে গেছে, এখানে কিন্তু বিভক্তিগুলো বাদ হয়নি। তাহলে কি যে সমাসে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের বিভক্তি মানে থেকে যায়, অর্থাৎ যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের বিভক্তির পরিবর্তন হয় না, তাকে আমরা বলি কি অলুক দ্বন্দ্ব। যেমন দেখো আমি যদি বলি বুকে ও পিঠে, বুকে পিঠে, তাহলে এখানে কিন্তু এই বিভক্তি রয়েছে, এখানেও কিন্তু এই বিভক্তি রয়েছে, সমস্ত পদে দেখো দুটিতে কিন্তু এই বিভক্তি রয়েছে, অর্থাৎ এখানে সমস্ত পদে কিন্তু বিভক্তির কোনো রকম পরিবর্তন হয় নাই। তাহলে এটা হচ্ছে কিন্তু অলুক দ্বন্দ্ব। তাহলে বন্ধুরা দ্বন্দ্ব সমাসের মধ্যে অলুক দ্বন্দ্ব বুঝতে পেরেছি। এরপর রয়েছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব হচ্ছে কি দুইয়ের অধিক, অর্থাৎ তিন বা ততোধিক পদ নিয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে আমরা বলতে পারি বহুপদী দ্বন্দ্ব। যেমন আমি যদি লিখি সাহেব, বেবি ও গোলাম, তাহলে বন্ধুরা আমি যদি বলি সাহেব বিবি ও গোলাম, তাহলে এটা হয়ে গেল কি সাহেব বিবি গোলাম। তাহলে এই সাহেব বিবি গোলাম কিন্তু তিনটি পদ দিয়ে গঠিত হয়েছে, তাই এই সাহেব বিবি গোলাম হচ্ছে একটা বহুপদী দ্বন্দ্ব। তাহলে আশা করি দ্বন্দ্ব সমাস নিয়ে তোমাদের আর কিছু সমস্যা থাকবে না। যারা আমার এই চ্যানেলটি নতুন, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে, যাতে করে তোমার মতো অন্যান্য ভিডিও দেখে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।